আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছো, তোমাদের জন্য আমরা অর্থনীতি প্রথম পত্রের বিগত সালের প্রশ্নগুলো সমাধান করে আমরা এই ক্লাসগুলো তোমাদের জন্য উপহার হিসেবে রাখছি। আজকে আমরা ঢাকা বোর্ড 2023-এর 1 এবং 2 নং দুইটা সৃজনশীল প্রশ্ন আমরা সলভ করব। সো যেই কথা সেই কাজ, আমরা চলে আসি প্রথম প্রশ্নে। এটা হচ্ছে ঢাকা বোর্ডের তোমার হচ্ছে প্রথম প্রশ্ন, ঢাকা বোর্ডের একদম প্রথম প্রশ্নটা যেটা, সেটা আমরা একটু প্রথমে দেখি মানে কোন বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো, প্রথমে ঢাকা বোর্ডের কোয়েশ্চেনটা একটু দেখি। এটা হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের মধ্যে কি আলোচনা করা হয়েছে দেখো। আমি কিন্তু মানে এই 4টা প্রশ্ন তোমাকে সলভ করে দিব, একেবারে প্রতিটা বিষয় ধরে ধরে সলভ করে দিব। প্রথমে যদি একটু বলি 1 নাম্বার কোয়েশ্চেনটা দেখো। 1 নাম্বার কোয়েশ্চেন সেটা হচ্ছে শ্রমনিবিড় উৎপাদন কৌশল কি? মানে শ্রমনিবিড় উৎপাদন কৌশল, এটা কিন্তু মূলধন নিবিড় বলে নাই, যে শ্রমনিবিড় বলেছে। তাহলে এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবা যে আমরা জানি উৎপাদন করতে 4টা উপকরণ লাগে, এর মধ্যে 2টা উপকরণ সবসময় থাকবে, যেমন একটা হচ্ছে ভূমি থাকবে আর একটা হচ্ছে সংগঠন থাকবে। এখন বাকি 2টা উপকরণ, একটা হচ্ছে শ্রম, একটা হচ্ছে মূলধন। যদি শ্রমের পরিমাণ বেশি নিয়োগ করা হয় তাকে বলা হচ্ছে শ্রমনিবিড়, আর যদি মূলধনের পরিমাণ বেশি নিয়োগ করা হয় তাকে বলা হয় মূলধন নিবিড়। তাহলে শ্রমনিবিড় উৎপাদন কৌশল কি? তাহলে যেই উৎপাদন কৌশলে শ্রমের পরিমাণ মূলধনের তুলনায় বেশি নিয়োগ করা হয়, বেশি বিনিয়োগ করা হয়, তখন তাকে বলা হয় শ্রমনিবিড় উৎপাদন কৌশল। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, 2 নাম্বার দেখো, বিশেষ অভাব সসীম, মানে কোনো দ্রব্যের বিশেষ অভাব কি? সসীম। আচ্ছা, এই বিষয়টা ব্যাখ্যা করতে বলেছে, কিন্তু তুমি নিজেই জানো যে যেই কোনো একটা দ্রব্য যদি আমি বলি তোমাকে, তুমি মনে করো এটা যদি মানে আমের কল্পনা করি আর কি, এখন যেহেতু আমের মৌসুম, তাহলে এটা কি আম হচ্ছে? আচ্ছা, এটা মনে করো আম ধরলাম, আর আমরা 1 মিনিটের জন্য একটু কল্পনা করলাম। তাহলে আমরা যতই অধিক পরিমাণে আম ভোগ করব, তত বেশি আমের উপযোগটা কি যাবে? কমে যাবে। তো এখানে যে প্রশ্নটা বলেছে যে বিশেষ অভাব সসীম, কোনো দ্রব্যের অভাব এটা কি অসীম নাকি সসীম? দেখো, আমি যদি বলি এই দ্রব্যটা, এটা কিন্তু আমরা আম অঙ্কন করলাম। তাহলে এই আমটা মনে করো আমি ধরে নিলাম যে এটাকে আমি 4টা ভাগে ভাগ করলাম। এই আমের অংশটা তুমি প্রথম অংশ খেয়েছো, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, চতুর্থ অংশ। দেখো, প্রথম অংশ খাওয়ার ফলে তুমি যে তৃপ্তি পাবা, যেই উপযোগ পাবা, যে সন্তুষ্টি মজা পাবা, দ্বিতীয়টা খাওয়ার পরে এটা পরিমাণটা আরও কমে যাবে। আরও কমে যাবে না? কমে যাবে। তৃতীয়টা খাওয়ার পরে আরও কমে যাবে। চতুর্থটা খাওয়ার পরে আরও কমে যাবে। তার মানে এটাকে বলা হচ্ছে কোনো দ্রব্যের বিশেষ অভাব। কোনো দ্রব্যের বিশেষ অভাব, এটা সসীম, এটা অসীম নয়। মানে প্রথমটা খাওয়ার পরে ধরে নিলাম মজা পেয়েছো 10, দ্বিতীয়টা খাওয়ার পরে দেখবে যে মজার পরিমাণটা কমে গেছে 8, তৃতীয়টাতে দেখবে এটা হয়ে গেছে 6, আবার চতুর্থটা এটা হয়ে যাবে কি 4। তার মানে কোনো দ্রব্যের মানে বিশেষ দ্রব্যের অভাবটা হচ্ছে সসীম, এটা অসীম নয়, মানে অনেক বেশি হবে না, সসীম হবে। তার মানে যতই অধিক পরিমাণে ভোগ করবা, মজার পরিমাণটা কি যাবে? কমে যাবে। তাহলে বিশেষ অভাব সসীম, বিশেষ অভাব কি নয়? অসীম নয়। এটা তুমি ব্যাখ্যা করতে পারবা, 3-4 লাইনে ব্যাখ্যা করে দিতে পারলে পরিপূর্ণ তোমার হয়ে যাবে। এবং এই দুটো প্রশ্ন তুমি পরীক্ষায় অ্যান্সার করবা হচ্ছে 1 পেজে। 1 পেজের মধ্যে 2টা কোয়েশ্চেন তুমি কি করবা? সলভ করবা এবং হচ্ছে অ্যান্সার করবা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমি চলে যাব হচ্ছে এখন বাকি যে কোয়েশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো প্রতি বছরই সৃজনশীল প্রশ্ন হিসেবে দেখা যায়। গণং প্রশ্ন একটু দেখো মনোযোগ সহকারে, কি বলেছে দেখো। উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। মানে আমাকে এখান থেকে বলেছে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করার জন্য। ওই যে মনে পড়ে যে এই প্রথম অধ্যায়, এটা কিন্তু প্রথম অধ্যায়ের প্রশ্ন, পিপিসি রেখাটা আমাকে এখান থেকে কি বলেছে? আঁকতে বলেছে। পরীক্ষায় প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে। এখন এই প্রশ্নটা উত্তর দেওয়ার সময় তোমাকে যে কাজটা করতে হবে, সেই মানে এইভাবে করলে তুমি সম্পূর্ণ নাম্বারটা পাবা, আর নাহলে এলোমেলো করলে কিন্তু সম্পূর্ণ নাম্বার আসবে না। দেখো, প্রথমে বলেছে মানে উত্তরটা দেওয়ার সময় মানে যে বিষয়টা তুমি মাথায় রাখবা আর কি, মানে আমি একটু যদি বলে দিই, প্রথম কাজ, এটা হচ্ছে প্রথম কাজ, সেটা হচ্ছে পিপিসি রেখা কাকে বলে ডেফিনেশন দিবা। এটা হচ্ছে পিপিসি রেখা কাকে বলে ডেফিনেশন দিবা। এটা হচ্ছে তোমার প্রথম কাজ, মানে পিপিসি রেখা কাকে বলে ডেফিনেশন দেওয়া, এটা হচ্ছে প্রথম কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে পিপিসি রেখা অঙ্কন করা। পিপিসি রেখা কি করব? আমরা অঙ্কন করব। এটা হচ্ছে রেখাটা কি করব? অঙ্কন করব। মানে এই তথ্যগুলো দিয়ে আমরা রেখাটা অঙ্কন করব। এটা হচ্ছে রেখা অঙ্কন।
রেখা কী করব, অঙ্কন করব। আর 3 নাম্বার যে কাজটা সেটা হচ্ছে রেখার আমরা কি দিব, মানে ব্যাখ্যা দিব। এই 3টা কাজ তুমি যদি ঠিকমতো করতে পারো তাহলে কিন্তু তোমার পরিপূর্ণ কাজ হয়ে যাবে। তাহলে পিপিসি রেখা কাকে বলে তোমরা একটু আমার সাথে বলো, উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে লিখো, আমরা একটু লিখতে পারলে লিখো, না একটু আমার সাথে মুখে মুখে বলো। লিখো, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে, তাহলে একটু আমার সাথে আরেকবার বলো, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে। তাহলে আরেকবার একটু আমার সাথে মুখে মুখে সবাই বলো তো, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের সমন্বয়ে বিভিন্ন সম্ভাব্য সংমিশ্রণ কি করে, প্রকাশ করে। এটা হচ্ছে আমি ডেফিনেশন দিলাম। এখন হচ্ছে পিপিসি রেখা কী করবো, আমি অঙ্কন করব। তো পিপিসি রেখা যেহেতু আমি অঙ্কন করব, তাহলে আমি দিলাম এখানে আমরা জানি চিত্র অঙ্কনের বেলায় আমাকে একটা দিতে হবে লম্ব অক্ষ, একটা দিতে হবে কি তোমার ভূমি অক্ষ। আমি যদি একটু কালারফুল জিনিসটা যদি আরেকটু ভিতরে দিয়ে করি, এই মানে একদম কাছ থেকে করি, এখান থেকে যাতে পরিপূর্ণ হয় আর কি, রেখাটা অঙ্কন করি। একটা হচ্ছে লম্ব অক্ষ, একটা হচ্ছে কি তোমার ভূমি অক্ষ। লম্ব অক্ষ এবং কি দিলাম আমি, ভূমি অক্ষ দিলাম। এখন একটু মাথায় রেখো, এখানে আমার দেখো এক্স দ্রব্য দেওয়া আছে, একটা হচ্ছে ওয়াই দ্রব্য দেওয়া আছে, প্রাপ্ত বিন্দু বা সংমিশ্রণ বিন্দু দেওয়া আছে। তাহলে দেখো আমি যেরকম ইচ্ছে দিতে পারি, তুমি চাইলে এক্স দ্রব্য ভূমি অক্ষে অথবা লম্ব অক্ষে ধরতে পারো। যেহেতু আমরা সাধারণত এক্স দ্রব্য ভূমি অক্ষে ধরি, সেই জন্য আমি এক্সকে ভূমি অক্ষে দিলাম আর ওয়াইকে কোথায় দিলাম, লম্ব অক্ষে দিলাম। এটার কাজটা আমার শেষ। তাহলে আমি প্রথমে লম্ব এবং ভূমি অক্ষ ডিফাইন করেছি, ধরেছি। এখন এরপর হচ্ছে মান ধরবো। এক্স অক্ষে দেখো এক্স দ্রব্য, মানে এক্স দ্রব্যে সর্বনিম্ন মান হচ্ছে 0, এরপরে হচ্ছে 40, 50, 60, 70, তার মানে 10 করে ব্যবধান। একদম সিম্পলি সহজ করে দিয়েছে, তাহলে কঠিন কিছুই করে নাই। তাহলে এটা যদি 0 হয়, মূল বিন্দু 0, তাহলে এটা মনে করো আমি ধরলাম হচ্ছে, এই তুমি সরিও না, এটা কত, এটা মনে করো আমি ধরে দিলাম এটা হচ্ছে কত 40, এটা 40। এরপরে এটা ধরে নিলাম আমি হচ্ছে, এটা হচ্ছে 50। এরপরে এটা ধরে নিলাম এটা হচ্ছে 60। এরপরে এটা ধরে নিলাম এটা হচ্ছে 70। মানে মান আমার এক্স অক্ষে মান ধরা শেষ। তবে এটা মাথায় রাখতে হবে, ব্যবধান যেহেতু 10 করে, সেজন্য এখানে মাঝখানে যে ফাঁকা জায়গা এটা সবসময় সমান রাখবা, সবসময় সমান রাখবা, কখনো মানে ছোটো বড় করবা না, সবসময় সমান রাখবা। আরেকটা বিষয় মাথায় রাখবা, যেহেতু ভূমি অক্ষে আমরা এক্স দ্রব্য ধরেছি, মান যদি বড় হয়, মানে ব্যবধান যদি বড় হয়, তাহলে মাঝখানে ফাঁকা জায়গাটাও কি হবে, বড় হবে। আচ্ছা, এখন ওয়াই দ্রব্য দেখো, ওয়াই দ্রব্য আছে কত, মানে সর্বনিম্ন 0 আর 40, 50, 60, 70, তাহলে এভাবে মানে 10 করে, তাহলে ইজিলি কাজ করতে পারবো আমরা। তাহলে আমি প্রথমে এটা ধরলাম হচ্ছে মনে করো তোমার হচ্ছে কত 40, এরপরে এটা ধরেছিলাম আমরা মনে করো হচ্ছে তোমার কত 50, এটা ধরেছিলাম আমরা হচ্ছে তোমার হচ্ছে কত 60, এটা ধরেছিলাম আমরা কত তোমার হচ্ছে 70, এটা কত 70। এতটুকু কাজ শেষ। এখন আসো দেখো, এক্স দ্রব্য যখন 0, ওয়াই দ্রব্য তখন কত 70, মানে এক্স দ্রব্য 0, ওয়াই দ্রব্য 70। তাহলে দেখো এক্স দ্রব্য 0, ওয়াই দ্রব্য কত 70, তার মানে এখানে একটা বিন্দু পাচ্ছি আমি, এটা হচ্ছে আমার এ বিন্দু। এই যে এখানে দিচ্ছে না ওরা, এ বিন্দু দিছে, আমিও দিয়ে দিলাম। আচ্ছা, এক্স দ্রব্য বৃদ্ধি পেয়ে 40 হলে ওয়াই দ্রব্য হ্রাস পেয়ে 60 হয়। তাহলে এক্স দ্রব্য বৃদ্ধি পেয়ে 40 এখানে, আর ওয়াই দ্রব্য কত হয় 60। তাহলে 60 এবং 40-এর মধ্যে একটা সম্পর্ক, দুইজনের মধ্যে আমি সম্পর্ক করে দিলাম। এভাবে তোমরাও করে দিবা। একটা বিন্দু পাচ্ছি, এটা হচ্ছে বি বিন্দু। ভালো কথা। এক্স দ্রব্য বৃদ্ধি পেয়ে 50 হলে ওয়াই দ্রব্য হ্রাস পেয়ে 50, তাহলে 50-এর সাথে 50 সম্পর্ক, এই দিকে 50-এর সাথে 50-এর সম্পর্ক, এখানে আরেকটা বিন্দু পাচ্ছি আমি, গেল। এরপরে দেখো এক্স দ্রব্য 60 হলে ওয়াই দ্রব্য কত হয় 40, তাহলে এক্স দ্রব্য 60, ওয়াই দ্রব্য 40, তাহলে 40-এর সাথে হচ্ছে কার সম্পর্ক, 60-এর সম্পর্ক, এখানে আরেকটা আমি বিন্দু পাচ্ছি। আচ্ছা, এক্স দ্রব্য 70 হলে ওয়াই দ্রব্য 0, তাহলে ওয়াই দ্রব্য 0, এক্স দ্রব্য 70, তাহলে এখানে একটা বিন্দু পাচ্ছি। এখন সবগুলো বিন্দু মানে এখান থেকে না আমি সবগুলো বিন্দু ফ্রি হ্যান্ড অঙ্কন করে দিলাম, মানে যোগ করে দিলাম আর কি। তাহলে এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু। শেষ, আমার উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন হয়ে গেল। মানে মানগুলো ধরে যার যার সাথে সম্পর্ক আছে সম্পর্কগুলো দিয়ে আমরা রেখাচিত্রটা কী করলাম, অঙ্কন করলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে 2 নাম্বার কাজ শেষ। এখন 3 নাম্বার কাজ হচ্ছে সেটা কি দেওয়া, মানে ব্যাখ্যা দেওয়া। তাহলে ব্যাখ্যাটা কীভাবে দিবা আমি একটু দেখিয়ে দিই।
উপরের চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য, আমার সাথে মুখে মুখে বললে একবারই তোমার মাথায় একদম ঢুকে যাবে, কখনো এটা নিয়ে আর কোনো মানে দুশ্চিন্তায় পড়তে হবে না। উপরের চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে হচ্ছে ওয়াই দ্রব্য। এক্স দ্রব্য শূন্য হলে ওয়াই দ্রব্য 70 যা এ বিন্দুতে সেট করে। এক্স দ্রব্য বৃদ্ধি পেয়ে 40 হলে ওয়াই দ্রব্য হ্রাস পেয়ে 60 যা বি বিন্দুতে সেট করে। এক্স দ্রব্য বৃদ্ধি পেয়ে 50 হলে ওয়াই দ্রব্য হ্রাস পেয়ে 50 যা সি বিন্দুতে সেট করে। এক্স দ্রব্য বৃদ্ধি পেয়ে 60 হলে ওয়াই দ্রব্য হ্রাস পেয়ে 40 যা ডি বিন্দুতে সেট করে। এক্স দ্রব্য সর্বোচ্চ বৃদ্ধি পেয়ে 70 হলে ওয়াই দ্রব্য সর্বনিম্ন হ্রাস পেয়ে 0 হয় যা এই বিন্দুতে সেট করে। এখন এ কমা বি কমা সি কমা ডি এবং ই যোগ করি যা একটি উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে এটা কি রেখা? এটা হচ্ছে পিপিসি রেখা। এটা তোমরা দিতেও পারো এভাবে টেনে, নারে না দিতেও পারো, কোনো আপত্তি নেই। পিপিসি রেখা এভাবে লিখতে পারলে তোমাকে 3-এর মধ্যে 3 দিবে, 1 নাম্বারও কম দেওয়ার কোনো সুযোগ নেই, টিচারও দিবে না। টিচার তোমার উপর সন্তুষ্ট হয়ে তোমাকে পরিপূর্ণ নাম্বার দিবে। তাহলে আমরা এই প্রশ্নটা সলভ করলাম, এটা গেল। আচ্ছা, এটা যেহেতু গেল, এটা 3 নাম্বার প্রশ্ন দিয়ে গেল। 4 নাম্বার প্রশ্নটা দেখো, উদ্দীপকের আলোকে এক্স যদি 40 হয়, আচ্ছা মানে আমি সর্বশেষ প্রশ্নটা আর কি, এক্স যদি 40 হয়, ওয়াই 45 একক এবং এক্স 70 হলে ওয়াই 60 একক উৎপাদন সম্ভব কি? যুক্তিসহ বিশ্লেষণ করো। মানে বিশ্লেষণ করতে বলছে, মানে উৎপাদন সম্ভব হবে কিনা একটা কোয়েশ্চেন দিছে তোমাকে, আর যুক্তিসহ সেটা কী করো, মানে বিশ্লেষণ করো। আচ্ছা, এই কথাটা যেহেতু বলেছে আমি এই অংশটা মুছে দিলাম তোমাদের জন্য, সবার সুবিধার্থে এটা একটু মুছে দিলাম, তোমাদের জন্য। মুছে দেওয়ার পরে এখন বাকি অংশটা আমরা একটু আলোচনা করি। প্রথমে এই প্রশ্নের উত্তর কীভাবে দিবে দেখো, ঘ নং প্রশ্নটার উত্তরটা কীভাবে দিবা আমি একটু তোমার সামনে বিষয়টা তুলে ধরি, তোমার সাথে বিষয়টা তুলে ধরলে একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে উদ্দীপকের আলোকে এক্স এত এবং ওয়াই এত হলে উৎপাদন সম্ভব কি? যুক্তিসহ কী করো, বিশ্লেষণ করো। তাহলে আমি একটু প্রথমে যদি তোমাকে বলি মানে কীভাবে তুমি এই কোয়েশ্চেনটার অ্যান্সার করবা। প্রথমে দেখো, তোমাকে আবার প্রথম কাজ এই উদ্দীপকের মানগুলো ধরে তোমাকে পিপিসি রেখা অঙ্কন করতে হবে। এখানে প্রথম কাজ যে পিপিসি রেখাটা কী করতে হবে, অঙ্কন করতে হবে এটা। আবার এখানে যে সম্পর্কের কথা বলা হয়েছে 2 নাম্বার কাজ, মানে সেই সম্পর্ক দিয়ে বিন্দু করতে হবে, মানে সম্পর্ক দিয়ে তোমাকে বিন্দু আইডেন্টিফাই করতে হবে। কি করতে হবে? মানে বিন্দু আইডেন্টিফাই করতে হবে, এটা হচ্ছে বিন্দুকে শনাক্ত করতে হবে। আর 3 নাম্বার কাজ হচ্ছে পুরোটার কি দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে। কি দিতে হবে? ব্যাখ্যা দিতে হবে। এই এতটুকু কাজ করতে পারলে তুমি 4 পাবা। তাহলে আমরা শুরু করছি। প্রথমে দেখো, আমি এখানে কিন্তু প্রথমে যে কথাটা তোমাকে শুরু করতে হবে কথাটা, সেটা হচ্ছে উদ্দীপকের আলোকে এক্স দ্রব্য 40 ওয়াই দ্রব্য 45 একক এবং এক্স দ্রব্য 70 ওয়াই দ্রব্য 60 একক উৎপাদন সম্ভব কিনা পর্যালোচনা করা হলো, বিশ্লেষণ করা হলো। এটা হচ্ছে প্রথম আমরা লিখব। আচ্ছা, 2 নাম্বার কাজ পিপিসি রেখা অঙ্কন করা। উদ্দীপকে যেই মানগুলো আমাদের দেওয়া ছিল সেই মানগুলো দিয়ে আমরা রেখাটা অঙ্কন করব। তাহলে আমাদের করা শেষ, যেহেতু আগে করেছি আর কোনো কাজ নেই, করা হয়ে গেছে। 3 নাম্বার কাজ সম্পর্ক দিয়ে বিন্দু আইডেন্টিফাই করা। এখন যেহেতু বিন্দু আইডেন্টিফাই করব, আমি অন্য একটা কালার নিচ্ছি যাতে তুমি বিষয়টা একদম পরিষ্কারভাবে বুঝতে পারো আর কি। দেখো, বলেছে এক্স যদি কি হয়, মানে এক্স যদি 40, ওয়াই তখন কত? 45। এক্স 40 ওয়াই 45। দেখো 40 এবং মানে এক্স 40, ঠিক আছে, ওয়াই হচ্ছে 45, তাহলে এখানে একটা বিন্দু হবে আর কি, এই যে মাঝখানে একটা বিন্দু হবে 45, এটা হচ্ছে 45। তাহলে এক্স 40 ওয়াই 45, তার মানে এখানে আরেকটা বিন্দু, এই দেখো এই বিন্দু, মানে এক্স 45 ওয়াই হচ্ছে 40, তাহলে এখানে একটা বিন্দু হবে না? এটা মনে করো আমরা এফ বিন্দু দিলাম। একটা বিষয় ক্লিয়ার। আচ্ছা, এরপর আসো, একটা সম্পর্ক হয়ে গেছে। 2 নম্বর সম্পর্ক, এক্স যদি 70 হয় ওয়াই 60 একক, তাহলে এক্স হচ্ছে 70, তাহলে এক্স যদি হয় 70, আরেকটা অন্য কালার নিলে তোমার বিষয়টা বুঝতে আরও পরিষ্কার মানে মনে হবে। এক্স হচ্ছে 70 ওয়াই হচ্ছে 60, তাহলে ওয়াই হচ্ছে 60, মানে এই যে 60 ওয়াই এর সাথে সম্পর্ক, দেখো ওয়াই এর সাথে সম্পর্ক এখান থেকে শুরু করে এখানে নিচে নেমে যাবে। এই দেখো এখানে আর একটা বিন্দু, মানে 60 এবং 70-এর সাথে একটা বিন্দু আর কি, মানে এক্স হচ্ছে 70 ওয়াই হচ্ছে 60, তাহলে এটা এফ দিলাম না, এটা হচ্ছে আমরা মনে করো জি বিন্দু দিলাম, এই জি বিন্দু দিলাম। এতটুকু আমাদের কাজ শেষ। এখন হচ্ছে ব্যাখ্যা দেওয়া। এখন ব্যাখ্যার কাজ যখন আসবে, এই আমাকে কিন্তু ব্যাখ্যা দিতে হবে। এখানে নতুন যে 2টা বিন্দু পেয়েছি, একটা হচ্ছে এফ বিন্দু, একটা হচ্ছে জি বিন্দু, এই 2টার ব্যাখ্যা আমাকে পরিপূর্ণ দিতে হবে। এই 2টা হচ্ছে আমার মূল কাজ, বাকিগুলো কিন্তু আমার মূল কাজ না, বাকিগুলোর ব্যাখ্যা আমাকে ওভাবে দিতে হবে না। এই 2টার ব্যাখ্যা আমাকে দিতে পারলেই আমাকে টিচারে হচ্ছে 4 দিবে। চলো আমরা একটু ব্যাখ্যা করি।
প্রথমে ব্যাখ্যা করার আগে তোমাকে আরেকটু জিনিস আমি একটু বোঝাই, তাহলে তুমি এই জিনিসটা সহজে বুঝতে পারবা। দেখো মানে ব্যাখ্যা করার আগে তোমাকে একটু জিনিস যদি আমি আলোচনা করি, এই দুইটা বিন্দুর ব্যাখ্যা কেন দিতে হবে, কেন ব্যাখ্যা দিতে হবে, মানে ব্যাখ্যা না দিলে আপত্তিটা কোন জায়গায়, মানে কেন ব্যাখ্যা দিবা এই জিনিসটা একটু তোমাকে বুঝে। আমি এখনো ব্যাখ্যা দিইনি, ব্যাখ্যা দিব, কিন্তু ব্যাখ্যা দেওয়ার আগে একটু জিনিস দুইটা বিন্দু নিয়ে একটু তোমাকে ডিফাইন করে দেখো। বলেছে এক্স যখন 40, এই যে এক্স যখন 40, ওয়াই তখন 45, ওয়াই তখন কত বলেছে 45, তাহলে ওয়াই এর মান বলেছে কত 45, মানে এক্স যখন 40 ওয়াই এর বলতেছে কত 45। আচ্ছা তোমার কাছে আমার প্রশ্ন, এক্স যখন 40 তখন তুমি উৎপাদন করতে পারছো 60, 60 উৎপাদন না করে তুমি উৎপাদন করবা কত 45, তার মানে 15 একক কম উৎপাদন করবা, 15 একক কী করবা কম উৎপাদন করবা। তার মানে এক্স দ্রব্য 40, ওয়াই দ্রব্য উৎপাদন করা যাচ্ছিল 60, এখন 60 উৎপাদন না করে তুমি উৎপাদন করবা কত একক 45 একক, কম উৎপাদন করবা। কি উৎপাদন করবা কম উৎপাদন করবা। যদি কম উৎপাদন করো এটা কি একটা দেশের জন্য ভালো হবে, কখনোই ভালো হবে না। সেই জন্য তার মানে এখানে কখনোই কি হবে না ভালো হবে না। সেই জন্য এই যে এফ বিন্দু যেটা, এই যে একটু আগে যে আমরা এফ বিন্দু ব্যাখ্যা দিব, এই যে এফ বিন্দু যেটা এখানে হচ্ছে আমি উৎপাদন করতে পারতেছি কোন বিন্দুতে, সি বিন্দুতে, যেখানে 60 একক উৎপাদন, বি বিন্দুতে 60 একক উৎপাদন করা যাবে, আমি সেখানে 60 না করে আমি 45 করতেছি, মানে উৎপাদন কম করতেছি। সেই জন্য এই বিন্দুটাকে বলা হচ্ছে কয়েকটা নামে ডাকা হয়। তাহলে উৎপাদন করা যাচ্ছিল 60, 60 না করে কত করতেছো 45, তার মানে করা যাচ্ছিল 60, 60 উৎপাদন না করে করবা কত 45, তার মানে যেটা মানে যতটুকু উৎপাদন করা যাচ্ছে কম উৎপাদন করছো, এটা হচ্ছে সম্পদের অপচয় করছো। সেই জন্য এটাকে বলা হয় অপচয় বিন্দু। এটা কোন বিন্দু বলা হয় অপচয় বিন্দু বলা হয়। তাহলে এফ বিন্দুর একটা পরিচয় পেলাম, এটা হচ্ছে কি বিন্দু অপচয় বিন্দু। তাহলে 60 একক উৎপাদন করতে পারা এটা হচ্ছে দক্ষতার পরিচয়। 60 উৎপাদন না করে 45 উৎপাদন করতেছো, তার মানে তুমি দক্ষতার পরিচয় দিচ্ছ না। তাহলে এটাকে বলা হচ্ছে অদক্ষ উৎপাদন বিন্দু। কি বলা হয় অদক্ষ উৎপাদন বিন্দু। তাহলে দেখো এক্স যখন 40, ওয়াই তখন উৎপাদন করা যাচ্ছিল 60, 60 না করে কত করতেছো 45 করতেছো, তার মানে সম্পদের পূর্ণ ব্যবহার হচ্ছে না। সেই জন্য এটাকে বলা হয় অপূর্ণ নিয়োগ বিন্দু, অপূর্ণ নিয়োগ বিন্দু, অপূর্ণ নিয়োগ বিন্দু। এটাকে কি বিন্দু বলা হয় অপূর্ণ নিয়োগ বিন্দু বলা হয়। আচ্ছা আরও একটা মজার বিষয় তোমাকে বলি, তাহলে এক্স যখন 40 আগে করা যেত কত 60, এখন 60 না করে 45 উৎপাদন করছো, তবে উৎপাদন করা তো যাচ্ছে, কিন্তু করা যেত 60 করতেছে কত 45, তার মানে উৎপাদন করা যাচ্ছে। সেই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে উৎপাদন বিন্দু। এটাকে আমরা কি বলবো উৎপাদন বিন্দু বলবো। এটাকে আমরা কি বলবো উৎপাদন বিন্দু বলবো। এখন তোমার কাছে আমার প্রশ্ন, এক্স যখন 40, ওয়াই তখন করা যেত 60, 60 না করে কত করতেছো 45 করতেছো, তার মানে উৎপাদন কম করছো। তাহলে আগে উৎপাদন বেশি করলে মানুষের কর্মসংস্থান হতো, মানুষের আয় বৃদ্ধি পেত, মানুষের সঞ্চয় বৃদ্ধি পেত, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হতো। এখন কিন্তু সেটা হবে না, এখন কম হবে। এখন যে কম হচ্ছে তার মানে উৎপাদন কম হচ্ছে, মানে মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না, মানুষ বেকার থাকবে। তাহলে এটাকে বলা হচ্ছে বেকারত্ব বিন্দু। এটাকে কি বলা হয় বেকারত্ব বিন্দু। তাহলে দেখো অনেকগুলো নাম আমরা তোমাকে আইডেন্টিফাই করে দিলাম আর কি, এটা হচ্ছে বেকারত্ব বিন্দু। তার মানে এফ বিন্দুর পরিচয়টা আমার কাছে ক্লিয়ার। অপচয় বিন্দু দেখি সবাই একটু আমার সাথে বলতে হবে, একই সুরে একই তালে, একই সুরে একই তালে সবাইকে। এফ বিন্দুর পরিচয় কি দেখো অবচয় বিন্দু, মানে অপচয় বিন্দু, এটা অবচয় না সরি অপচয় হবে, যে অপচয় 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 বিন্দু, অবচয় না, মানে মুখে বলছি মনে হয় একটা আর লিখছে আর একটা। দেখো অপচয় বিন্দু আর কি, সম্পদের অপচয় হচ্ছে না অপচয় বিন্দু, অবচয় না অপচয় বিন্দু। তাহলে অপচয় বিন্দু, অদক্ষ উৎপাদন বিন্দু, অপূর্ণ নিয়োগ বিন্দু, উৎপাদন বিন্দু, বেকারত্ব বিন্দু, এগুলো সব এফ বিন্দু। এখন আমরা চলে আসবো কোন বিন্দুতে জি বিন্দুতে। আমরা কোথায় চলে যাব জি বিন্দুতে। তাহলে জি বিন্দুর পরিচয়টা আমরা একটু দিই। দেখো দেখো জি বিন্দুর পরিচয়টা দেখো, আমাদের এক্স দ্রব্য কত বলেছে 70, ওয়াই দ্রব্য কত 60। তাহলে এক্স দ্রব্য যখন 70, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে কত 0, 0। এখন 0 না বলে বলতেছে কত মানে 60 উৎপাদন করার জন্য কত 60 উৎপাদন। এখন এটা তুমি বলো, মানে আমরা জানি এক্স দ্রব্যের উৎপাদন হচ্ছে 70, ওয়াই দ্রব্য বলেছে 60, কিন্তু ওয়াই দ্রব্যের কোনো উৎপাদনই নাই, কিন্তু তোমাকে এখন বলতেছে উৎপাদন করতে হবে 60। এটা কি সম্ভব? সম্ভব না। কেন আমি তোমাকে বলি, ধরে নিলাম এই যে তোমাদের দেখো এখান থেকে শুরু করে এই অংশটা হচ্ছে তোমাদের জায়গা, এইটা হচ্ছে তোমাদের জায়গা,
তুমি কি এই জায়গার বাহিরে কখনো বাহিরে উৎপাদন করতে পারবা না তো, কারণ ওই পরিমাণ তোমার সম্পদ নেই, ওই পরিমাণ তোমার প্রযুক্তি নেই। আমরা তো জানি যে অর্থনীতি হচ্ছে সম্পদের পরিমাণ কি সসীম, মানে সম্পদের পরিমাণ অসীম নয়, সম্পদ সীমিত, প্রযুক্তি সীমিত। তাহলে এই প্রযুক্তি এবং সম্পদ সীমিত দিয়ে আমি আমার নির্দিষ্ট এলাকার বাইরে উৎপাদন করতে পারবো না, নির্দিষ্ট অঞ্চলের বাইরে আমি উৎপাদন করতে পারবো না। তার মানে এক্স যখন 70, ওয়াই তখন উৎপাদন করা যাবে 0, মানে কোনো উৎপাদনই করা যাবে না। কিন্তু সেখানে 60 উৎপাদনের তো প্রশ্নই আসে না, তার মানে এখানে উৎপাদন করা যাবে না, যে বিন্দুতে উৎপাদন করা যাবে না। ওই যাবে না মানে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং প্রযুক্তি দিয়ে উৎপাদন করা যাবে না, সেজন্য এটাকে আমরা বলবো হচ্ছে অসম্ভব উৎপাদন বিন্দু। অসম্ভব উৎপাদন বিন্দু, এটাকে আমরা কি বলবো? অসম্ভব উৎপাদন বিন্দু, মানে এখানে উৎপাদন করা যাবে না, মানে সেজন্য অসম্ভব উৎপাদন বিন্দু। অথবা এটাকে অনেকে আরেক নামে ডাকে, এটাকে আরেক নামে ডাকা হয়, সেটা হচ্ছে অর্জনযোগ্য উৎপাদন বিন্দু। অর্জনযোগ্য কোন বিন্দু? উৎপাদন বিন্দু, অর্জনযোগ্য উৎপাদন বিন্দু। তাহলে এটাকে হচ্ছে অসম্ভব উৎপাদন বিন্দু বা অর্জনযোগ্য উৎপাদন বিন্দু। আবার এটাকে অনেকেই বলে থাকে যে তোমার হচ্ছে কি অঞ্চলযোগ্য উৎপাদন বিন্দু, অঞ্চলও বলে থাকে, মানে অর্জনযোগ্য নয় আর কি, অঞ্চলযোগ্য উৎপাদন বিন্দু একই কথা, মানে উৎপাদন করা যাচ্ছে না আর কি এখানে। তাহলে দেখো আমি কিন্তু দুইটা বিন্দুরই পরিচয় দিয়ে দিলাম। পরীক্ষা কিন্তু এই দুইটা বিন্দু থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে এবং প্রশ্ন হবেও, তুমি চাইলেও প্রশ্ন হবে, তুমি না চাইলেও প্রশ্ন হবে, সেজন্য একদম ডিফাইন করে দিলাম আর কি তোমাকে। তাহলে এফ বিন্দু জি বিন্দুর পরিচয় দিলাম। এখন ওই যে কাঙ্ক্ষিত ব্যাখ্যা, সেই ব্যাখ্যাতে চলে আসো। চলো আমরা ব্যাখ্যাটা শুরু করি। এই চিত্রের আমি কিন্তু এই দুইটার পরিচয় দিলাম যাতে ব্যাখ্যাটা সহজ হয় বুঝতে। উপরের চিত্রে ভূমিয়ককে এক্স দ্রব্য, লম্বককে ওয়াই দ্রব্য। এক্স দ্রব্য 0, 40, 50, 60 এবং 70 হলে ওয়াই দ্রব্য 70, 60, 50, 40 এবং 0 হয়, যা এ বি সি ডি ই বিন্দুতে ছেদ করে, যেটি একটি উৎপাদন সম্ভাবনা রেখা। দেখো পুরো ব্যাখ্যা 2 লাইনে দিয়ে দিলাম, মানে পুরো ব্যাখ্যাটা 2 লাইন আমার হয়ে গেল, এই বিষয়টা আমার ক্লিয়ার হয়ে গেল। এখন মানে শর্টকাট ব্যাখ্যাটা দিলাম। এখন আমার যেটা ব্যাখ্যা সেটা হচ্ছে, এখন তুমি লিখবা, এখন এক্স দ্রব্য 40 হলে ওয়াই দ্রব্য 45, যা উৎপাদন সম্ভাবনা রেখার এফ বিন্দুতে ছেদ করে। এফ বিন্দু হলো উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের বিন্দু, এফ বিন্দু হলো উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের বিন্দু। কথাটা আরেকবার বলি, প্রথমে তো প্রারম্ভিক ব্যাখ্যা দিয়ে দিছি, এরপরে পুরো ব্যাখ্যা মানে এই দুইটা বিন্দুর ব্যাখ্যা। উপরের চিত্রে এক্স দ্রব্য 40, ওয়াই দ্রব্য 45 হলে এফ বিন্দুতে ছেদ করে। এফ বিন্দু হলো উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের বিন্দু, যেই বিন্দুতে উৎপাদন করা যাবে, তবে সম্পদের অপচয় হবে। সম্পদের কি হবে? অপচয় হবে। সেই জন্য এই বিন্দুকে বলা হচ্ছে অপচয় বিন্দু, বা হচ্ছে অদক্ষ উৎপাদন বিন্দু, বা হচ্ছে অপূর্ণ নিয়োগ বিন্দু, বা হচ্ছে উৎপাদন বিন্দু, বা হচ্ছে কি বিন্দু? বেকারত্ব বিন্দু। যে কোনো একটা নাম দিলেই হবে। আবার মানে এই বিন্দুর কাছে ওই বিন্দু। আবার এক্স দ্রব্য 70, ওয়াই দ্রব্য 60 হলে উৎপাদন সম্ভাবনা রেখার জি বিন্দুতে, মানে উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে জি বিন্দুতে ছেদ করে। উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে জি বিন্দুতে ছেদ করে, যেখানে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি দিয়ে উৎপাদন করা যাবে না। সেই জন্য এই বিন্দুকে বলা হচ্ছে অর্জনযোগ্য উৎপাদন বিন্দু, অসম্ভব উৎপাদন বিন্দু বা অঞ্চলযোগ্য উৎপাদন বিন্দু। তার মানে এই বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয় নির্দিষ্ট সম্পদ এবং প্রযুক্তি ব্যবহার করে। তবে সম্পদের পরিবর্তন ঘটাতে পারলে, সম্পদ যদি বাড়াতে পারে, প্রযুক্তি যদি বাড়াতে পারে, তখন কিন্তু এই বিন্দুতে উৎপাদন করা যাবে, আদারওয়াইজ উৎপাদন করা যাবে না। আশা করি এই দুইটা বিন্দুর পরিপূর্ণ ব্যাখ্যা তুমি পরীক্ষার হলে দিতে পারবা এবং সর্বোচ্চ নাম্বারও তুমি অর্জন করতে পারবা। আর এভাবেই হলে অর্থনীতি তোমার জন্য হবে খুবই প্রাণবন্ত এবং সহজবোধ্য। আমি আশা করছি তোমরা সম্পূর্ণটা বিষয়টা বুঝতে পেরেছো। সো এই বিষয়টা তোমরা একটু অ্যাসেস নিয়ে ফেলো। আমি কিন্তু এই প্রশ্নটা শেষ করেছি, আমি এখন পরের কোয়েশ্চেনটা উত্তর দিব, মানে এই কোয়েশ্চেনটা তোমার আমার কাছ থেকে বিদায় নিয়ে গেল আর কি, এটা শেষ। চলো এটা যদি শেষ করে থাকি আমরা এখন সামনে আগাই, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, মানে পরিপূর্ণ একটা আমরা ধারণা পেয়ে যাব।
ধারণা পাওয়া মানে একদম পরিপূর্ণ আমাদের একটা ধারণা হয়ে যাবে। আচ্ছা, এই বিষয়টা গেল। চলো আমরা এরপরের কোয়েশ্চেনে চলে যাই। 2 নাম্বার কোয়েশ্চেন। তুমি আসো, 2 নাম্বার আসে না কেন? 2 নাম্বার কোয়েশ্চেনটা আমরা একটু সলভ করি। চলো 2 নাম্বার কোয়েশ্চেনটা, ওমা কী এটা দেওয়াই যাবে না। হ্যাঁ, আসো 2 নাম্বার কোয়েশ্চেনটা আমরা একটু সলভ করি। এই তো 2 নাম্বার কোয়েশ্চেন, এটা হচ্ছে ঢাকা বোর্ডের আরেকটা কোয়েশ্চেন যেটা আমরা 2 নাম্বার কোয়েশ্চেনে পাচ্ছি। চলো আমরা কোয়েশ্চেনগুলো সলভ করি। প্রথমে দুষ্প্রাপ্যতা কি, মানে দুষ্প্রাপ্যতাকে ইংলিশে বলা হয় হচ্ছে কি, দেখো স্কারসিটি। কি বলা হয়? স্কারসিটি বলা হয়, মানে সম্পদের অভাব। আমরা জানি হচ্ছে অভাবের তুলনায় সম্পদ সীমিত, মানে মানব জীবনে অসীম অভাব কিন্তু সম্পদের পরিমাণ সীমিত নয়। তাহলে সম্পদের অভাবকে সম্পদের স্বল্পতাকে, কাকে? সম্পদের স্বল্পতাকে, সম্পদের ঘাটতিকে, সম্পদের কাকে? ঘাটতিকে, সম্পদের অপর্যাপ্ততাকে, মানে পর্যাপ্ততা মানে মানে নাই আর কি, কম আছে আর কি, অপর্যাপ্ত। এই বানান দেখিও, বানান আবার ভুল হলে আমার কিন্তু বানানটা না ভুল হয়। অপর্যাপ্তকে কি বলা হয়? তার আজকাল সম্পদের অভাব, সম্পদের ঘাটতি, সম্পদের স্বল্পতা, সম্পদের অপর্যাপ্ততা বা অপতুল্যতাও বলে অনেকেই বলে যে অপতুল্যতাকে, মানে অপতুল্যতা মানে ঘাটতি আর কি, অন্য কিছু না, অপতুল্যতাকে কি বলে? এই তোমার হচ্ছে দুষ্প্রাপ্যতা বলে, মানে সম্পদের ঘাটতিকেই দুষ্প্রাপ্যতা বলে। দুষ্প্রাপ্যতা মানে হচ্ছে কি, মানে ঘাটতি, যেটা কম, মানে যেটা অভাব আছে আর কি। তাহলে সম্পদের ঘাটতিকে, সম্পদের অভাবকে, সম্পদের স্বল্পতাকে, সম্পদের ঘাটতিকে, সম্পদের অপতুল্যতাকে, সম্পদের অপর্যাপ্ততাকে কি বলা হয়? দুষ্প্রাপ্যতা বলা হয়। ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি পরস্পর পরিপূরক, ব্যাখ্যা করো। আমরা জানি ব্যষ্টিক অর্থনীতি মানে হচ্ছে অর্থনীতির দুটো শাখা, একটা হচ্ছে ব্যষ্টিক, একটা হচ্ছে সামষ্টিক। অর্থনীতির যে শাখায় একক ব্যক্তির আয়, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ, মূলধন ইত্যাদি নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে ব্যষ্টিক। আর সামষ্টিক মানে হচ্ছে অর্থনীতির যে শাখায় সকল ব্যক্তির আয়, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ ইত্যাদি নিয়ে আলোচনা করে তাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি। এখন বলছে পরস্পর পরিপূরক। আমরা জানি যে ব্যষ্টিক মানে যদি একক হয়, সামষ্টিক মানে যদি সকল হয়, তার মানে পরস্পর তো মানে একটু ভিন্নতা আছে, বৈসাদৃশ্য আছে, কিন্তু আলটিমেটলি ব্যষ্টিক অর্থনীতি নিয়ে সামষ্টিক অর্থনীতি গঠিত। কেন? ব্যষ্টিক মানে একক, সামষ্টিক মানে সকল। তো একক মানে সকল একক একত্রিত হয়ে, সকলের চাহিদা একত্রিত হয়ে, সকলের আয় একত্রিত হয়ে, সকলের যোগান একত্রিত হয়ে সামষ্টিক অর্থনীতি গঠিত হবে। তার মানে একজন আরেকজনের উপর পরিপূরক, এটা আমরা বলতে পারি, এটা তোমরা ব্যাখ্যা করতে পারবা। চলে আসো এরপরে 3 নাম্বার প্রশ্ন। এই দেশের অর্থব্যবস্থা কোন অর্থব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ তার বৈশিষ্ট্যসমূহ লিখতে বলেছে। দেখো, এ এবং বি দুটি দেশ, এই দেশ অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণগুলো উপর সরকারি মালিকানা বিরাজ করে। তার মানে মালিকানা সরকারের। এই দেশের মালিকানা কার? মানে এই দেশের মালিকানা হচ্ছে সরকারের, বিরাজ করে। এবং উৎপাদনের বণ্টনসমূহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রীয় কর্তৃপক্ষ গ্রহণ করে। তার মানে মালিকানা সম্পদে সরকার, বিদেশ আমার দরকার নেই। তার মানে এই দেশের অর্থব্যবস্থা হচ্ছে এক কথায় উত্তর, যেহেতু মালিকানা সম্পদের মানে সরকারের, তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে কি নির্দেশমূলক অর্থব্যবস্থা। কোন অর্থব্যবস্থা? নির্দেশমূলক বা হচ্ছে কি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক কি হবে? অর্থব্যবস্থা হবে, নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। তাহলে এটা গেল, নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক কি হবে? অর্থব্যবস্থা হবে। এই বিষয়টা আমাদের ক্লিয়ার। আচ্ছা, এই দেশের অর্থব্যবস্থা, এখন বৈশিষ্ট্যসমূহ নিয়ে আলোচনা করা হয়েছে। আমি মানে এই অর্থব্যবস্থা আছে 4টি, তোমার হচ্ছে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক, আর মিশ্র বা গণতান্ত্রিক, ইসলামিক। এই 4টা অর্থব্যবস্থা কি একটা সূত্রের মাধ্যমে সহজে মনে রাখার জন্য আমি একটা কৌশল তোমাদেরকে বলে দিতে পারি, তবে এটা এখানে না বলি, কারণ এগুলো হচ্ছে আমাদের পেইড ব্যাচে। তোমরা জানো যে আমাদের অফলাইন এবং অনলাইন পেইড ব্যাচ আছে, সব তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিলে পেইড ব্যাচে কী দিব? কিছু থাকুক না। পেইড ব্যাচে অনলাইন অফলাইন আমরা একেবারে ন্যূনতম পেমেন্টে তোমাদের জন্য ক্লাসগুলো রাখি, একদম বলতে গেলে সহযোগিতাপূর্ণ মনোভাব। এই পেইড ব্যাচে তো আমাদের কিন্তু অফলাইন ব্যাচও আছে, আর মানে যারা অফলাইনে পারবা তারা অফলাইনে, আর যারা অফলাইনে পারবা না তারা অনলাইনে, অনলাইন ব্যাচও আছে। এই অফলাইন এবং অনলাইন ব্যাচে তুমি যদি যুক্ত হতে পারো, এরকম সহজ কৌশলগুলো তোমরা পাবা। আর তার বৈশিষ্ট্যগুলো তোমরা, আমার 2টা অর্থনীতির বইও আছে, আমার লেখা অর্থনীতির 2টা বই আছে, বইগুলো হাতের কাছে নেই, নাহলে তোমাদেরকে দেখাতাম। তো মোটামুটি এই বিষয়গুলো তোমরা, বৈশিষ্ট্যগুলো, এখানে যেহেতু 3 নম্বরের প্রশ্ন, এখানে তুমি কমপক্ষে 5টি
6টি অথবা 7টি বৈশিষ্ট্য এখানে লিখলে হবে। 5টি 6টি 7টি বৈশিষ্ট্য লিখলে পরিপূর্ণ নাম্বার তুমি পাবা। এরপরে চলে আসো 4 নাম্বার প্রশ্নটা। এটা শেষ, এটা নিয়ে আর কথা নেই। উদ্দীপকের আলোকে দেশ দুটির অর্থব্যবস্থার সাথে তুলনামূলক আলোচনা করো। একটা দেশ তো সমাজতান্ত্রিক, আরেকটা দেশ এটা কোনটা দেখি। অন্যদিকে বিদেশে সুদ মুক্তভাবে অর্থব্যবস্থা পরিচালিত হয়। আচ্ছা, সুদ মুক্ত অর্থব্যবস্থা পরিচালিত হয়। সুদ মুক্ত, সুদ নয় মানে ইসলামী আর কি। সুদ না থাকা মানে কি ইসলামী। এই দেশের ধনী দারিদ্র মানে ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান দূর করার জন্য ধনীদের সম্পদের উপর গরিবের আধিপত্য প্রতিষ্ঠা এবং আদায়ের ব্যবস্থা গ্রহণ করা হয়। তার মানে এটা হচ্ছে সুদ মুক্ত। এটা হচ্ছে কি মুক্ত, এটা হচ্ছে কি মানে সুদ মুক্ত। সুদ মুক্ত মানে এটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। এটা কি ইসলামী অর্থব্যবস্থা। দেখো তাহলে দেশ হচ্ছে সমাজতান্ত্রিক আর বিদেশ হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। আর এদের মধ্যে তুলনামূলক আলোচনা করো মানে এদের মধ্যে যেগুলো মিল আছে, যেমন ইসলামী অর্থব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক কল্যাণ, মানে মানুষজনের যাতে ভালো মতো দুনিয়াতে থাকতে পারে। আবার তোমার হচ্ছে সমাজতান্ত্রিকের উদ্দেশ্য হচ্ছে এটা সামাজিক কল্যাণ, তাহলে এটা এগুলো মিল আছে। আবার ইসলামী অর্থব্যবস্থায় সুদমুক্ত থাকে, মানে সুদমুক্ত থাকে, সুদ হারাম থাকে। আবার সমাজতান্ত্রিকের মধ্যেও কি থাকে তোমার হচ্ছে না এটাতে সুদ থাকবে, তবে এক্ষেত্রে হচ্ছে মানুষ যাতে মানে পুঁজিবাদীর মতো সুদ থাকবে না, সুদের পরিমাণটা স্বল্প হবে, তাহলে এটা একটা মিল আছে। আবার ইসলামী অর্থব্যবস্থার মধ্যে গরিবদের উপরে দরিদ্রদের উপরে শোষণ করে না, সমাজতান্ত্রিকের মধ্যে গরিবদের উপরে শোষণ করে না। ইসলামী অর্থব্যবস্থায় মুদ্রাস্ফীতিকে না করা হয়, যে মুদ্রাস্ফীতি যাতে না থাকে বা কম থাকে, থাকলেও সীমিত। তো সমাজতান্ত্রিকও একই কথা বলে। ইসলামী অর্থব্যবস্থায় বলে যাতে শ্রমিকদেরকে তাদের ঘাম শুকানোর আগে যাতে পারিশ্রমিক পেয়ে যায়। তোমার সমাজতান্ত্রিকের মধ্যে একই কথা বলে। তার মানে এই বিষয়গুলো তোমরা প্রতিটা লাইন ব্যাখ্যা করে গুছানো করে পয়েন্ট ভিত্তিক, এটা কিন্তু এমনিতে শুধু লিখেই দিয়ে আসলাম এমন না, একদম পয়েন্ট ভিত্তিক লিখতে পারলে সর্বোচ্চ নাম্বার তোমরা অর্জন করতে পারবা। সো আশা করছি তোমাদের এই বিষয়গুলো বোধগম্য হবে এবং সর্বোচ্চ তোমরা ভালোও করতে পারবে ইনশাল্লাহ। সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি তোমরা অনেক অনেক ভালো করতে পারবা। সো তোমাদের জন্য আজকে আমরা এতটুকুতে রেখে শেষ করলাম। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা হচ্ছে বাকি যে কোয়েশ্চেনগুলো সেগুলো আলোচনা রাখবো। সো ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।